ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োষিত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। নিবেদিতার ভারত দর্শনের 188তম পর্ব। এই পর্বের শুরুতেই শ্রদ্ধা, নমস্কার, শুভেচ্ছা জানায় আপামর নিবেদিতা প্রেমী, ভারত দর্শনের সন্ধানী সমস্ত পৃথিবীর মানব সমাজকে, যারা নিবেদিতার ভারত দর্শনের অপেক্ষায় থাকেন প্রতি রবিবার সকাল 6টার জন্য। তার সাথে সাথে শ্রদ্ধা জানায় পবিত্র সুর মহাশয় এবং তার সমগ্র টিমকে, যারা নিজেদের দক্ষতায় সুনিপুণভাবে নিবেদিতার ভারত দর্শনকে আমাদের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রতি রবিবারের সকালের যে দায়ভারটি গ্রহণ করেছেন, তাদেরকে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাবার ভাষা আমার নেই অন্তত। কেন তারা আমার সাথে 187টি পর্ব সেই করোনার সময় থেকে আমার সাথে রয়েছেন এবং আশা করি ভবিষ্যতেও থাকবেন আপনাদের প্রয়োজনে এবং আমার প্রয়োজনে। সর্বোপরি ভারতবর্ষের ভারতীয়ত্ব বোধের সন্ধানী মানুষদের প্রয়োজনে। আজ 188তম পর্ব যখন রেকর্ডিং করছি, তখন ভগবানের শ্রীরামকৃষ্ণ দেবের আবির্ভাব তিথিটি অতিক্রম করেছি। প্রতি রবিবারকেই আমি মনে করি ভারতবর্ষের যারা শিক্ষিত সমাজের মানুষ, তারা নারী জাতির শিক্ষা, সমাজ এবং নিজেদের কর্তব্যটিকে মেলাবার যখন চেষ্টা করে, তখন নিবেদিতার মতো পাশ্চাত্য থেকে আগত এই মহিলার যে ভূমিকা, সেটি ভারতবর্ষের সমকালীন নারী ও নারী শিক্ষাকে কোন দৃষ্টিতে আমরা খুঁজে পাই। নিবেদিতার শিক্ষা চিন্তার, সর্বোপরি তার সুস্থ এক নারী হিসাবে নারীদের প্রতি তার কর্তব্য, সেটি সুন্দরভাবে ফুটে উঠেছে ভারতবর্ষে আসার ফলে। নারী শিক্ষার বিষয়টা কিভাবে কার্যে পরিণত করা যেতে পারে, তা নিয়ে মার্গারেট নোবেল তথা ভগিনী নিবেদিতার ভাবনার কিন্তু অন্ত ছিল না। সমকালীন নারীদের সম্পর্কে তিনি যে গভীরভাবে চিন্তা করেছিলেন, তার প্রমাণ পাওয়া যায় তার নানা লেখা, চিঠিপত্রে এবং বিভিন্ন আর্টিকেলের মধ্যে। আমরা সেগুলি খুঁজে খুঁজে মণিমুক্তর মতো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা আমি করেছি বহুবার। নারীদের সামাজিক অবস্থান এক একটি সমাজে তার নিজস্ব বিবর্তনের সঙ্গেই যে সম্পর্কিত, সে ব্যাপারে নিবেদিতা নিশ্চিত ছিলেন বলেই বিভিন্ন সমাজের নারীদের অবস্থানগত এবং আদর্শগত তুলনা তার কাছে কিছুটা অর্থহীন বলে মনে হতো। আসলে বিষয়টাকে স্বামীজিও দেখেছিলেন প্রায় একইভাবে, তবে নিজস্ব একটা দৃষ্টিকোণ প্রত্যেকের থাকে, যেমন সেইভাবেই নারীদের সম্পর্কে আলোচনা যখনই করতে যাওয়া যায়, তখনই বিভিন্ন সমাজের বিভিন্ন বিভাজনের প্রচলিত ধারাটাকেই নিবেদিতা প্রথমেই কিন্তু সমালোচনা করেছিলেন। এবং সমালোচনা করার কারণও ছিল নারী সমাজের আলোচনাতে তাদের দেশীয় এবং ইউরোপীয় এই দুই শ্রেণীতে বিভক্ত করে আলোচনায় তিনি বিরোধী ছিলেন। প্রাচ্য এবং পাশ্চাত্য নারী বা মধ্যযুগীয় ও আধুনিক নারী
এই ধরনের শব্দগুলোর প্রয়োগও এক্ষেত্রে সঠিক বলে তিনি মনে করেননি বা তার মনে হয়নি। তাই তিনি নারীদের প্রসঙ্গে সমাজকে নতুনভাবে দুইভাবে বিভক্ত করার প্রস্তাব দিয়েছিলেন। একদিকে যে সমস্ত জনগোষ্ঠীর নাগরিক জীবনযাপন করতে অভ্যস্ত এবং অন্যদিকে পরিবার কেন্দ্রিক জনগোষ্ঠী সমূহ। নাগরিক জীবনে পারিবারিক সম্পর্কগুলির অবস্থান নির্ণয় করাও যেতে পারে, তবে তা অন্যভাবে। এই ধরনের সমাজের ক্ষেত্রে পুরুষ এবং মহিলারা উভয়ই ব্যক্তি হিসাবে স্বাতন্ত্র্যের দাবি রাখে। তারা বাইরের অর্থনৈতিক জগতে একে অপরের সঙ্গে একটি সুনির্দিষ্ট সম্পর্ক আশা করে এবং তাদের উভয়ের স্বাধীন ইচ্ছাশক্তি পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে পরিবার গঠন করে। তাই পরিবার সেখানে কিছুটা হলেও গৌণ হয়ে যায়। যেমন আমেরিকাতে কোনো নারীকে সেখানকার বাসিন্দা বা প্রজা কিনা এ কথা জিজ্ঞাসা না করে জিজ্ঞাসা করা হবে তিনি সেখানকার নাগরিক কিনা। সেটি তার সবচেয়ে বড় পরিচয়। এইভাবে তিনি দেখাতে চান সমকালীন ইংল্যান্ডে নারীদের পুরুষদের সমান রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার যে লড়াই, তা আসলে নারীর নাগরিক বিবর্তনের একটা পর্যায় মাত্র। কিন্তু এই ধরনের দাবির উৎস অনুসন্ধান করতে গিয়ে নিবেদিতা নির্দেশ করেন নারীদের অর্থনৈতিক স্বাধীনতার দিকে। আসলে এই যে নারী স্বাধীনতা, তাদের যে অর্থনৈতিক স্বাধীনতা, এই স্বাধীনতা কিন্তু এসেছিল শিল্প ব্যবস্থার রূপান্তরের মধ্য দিয়েই। কিন্তু এই রূপান্তর ঘটেছিল মানুষ চালিত ব্যবস্থার পরিবর্তে যান্ত্রিক ব্যবস্থার রূপান্তরের মধ্য দিয়ে। অর্থাৎ এক্ষেত্রে শিল্প বিস্তারের প্রেক্ষিতে সেটি বিচার্য। গুরুত্ব পেতে শুরু হয়েছিল সামাজিক ও ঔপনিবেশিক ধারণা, যার প্রসারে পুরুষ সমাজে নিজেদের নিয়োজিত করেছিল এক বিশালভাবে। এই অবস্থায় পারিবারিক কর্তব্যবোধ নারীদের কাছে অসার বলে মনে হতে শুরু করছিল তখন। সমকালীন প্রেক্ষিতে ভগিনী নিবেদিতা বলছেন, পাশ্চাত্য দেশে অবিবাহিত মহিলার সংখ্যা ক্রমশ বাড়ছে, তা সে পেশাগত দুনিয়াতে হোক আর বাইরে কর্মহীন জগতেই হোক। আধুনিক গবেষণাতেও কিন্তু দেখা যাচ্ছে ঔপনিবেশিক যে ঊনবিংশ শতাব্দীর ইংল্যান্ডে মহিলাদের বিলম্বে বিবাহ করার বা কোনো কারণে বৈষম্য বা বৈধব্য ঘটলে পুনরায় বিবাহ না করার প্রবণতা বৃদ্ধি পেয়েছিল। সপ্তদশ শতাব্দী থেকে কিন্তু মহিলাদের বিয়ের গড় বয়স 30-এর কাছাকাছি ছিল। তারা আসলে আত্মনির্ভরতার অনুসন্ধানে ব্যস্ত থাকতেন। এটা কিন্তু ভারতবর্ষের থেকে সম্পূর্ণ বিপরীত। ভারতবর্ষ যখন ওই শতাব্দীতে বাল্যবিবাহ এবং শিশু বিবাহে মত্ত ছিল, তখন সেখানে মহিলারা তাদের কর্মজগৎ, তাদের বাস্তব জগৎকে সামনে রেখে তারা নিজেরা ম্যাচিওর, পুরুষদের থেকেও তারা নিজেরা আগে ম্যাচিওর হয়ে, বয়সটা তাদের কাছে ফ্যাক্টর নেয়, 30 হলেও বিবাহ নিজেদের মতো করে ভাবনা চিন্তার মধ্য দিয়েই তারা এগোতেন। তাদের কারণটা সেটা ছিল একটাই, যে নিজেরা আত্মনির্ভরশীল হয়ে তবেই বিয়ে করব। এইভাবে কিন্তু অষ্টাদশ শতক থেকেই নারীদের সুখী গৃহণ কেন্দ্রিক ধারণা অপ্রাসঙ্গিক বলে মনে হয়ে গেছিল। এটা পাশ্চাত্যে তার ধারণাতে তারা তাদের নাগরিক জীবনকেই পারিবারিক জীবনের থেকে বেশি মূল্য দিতে চাইতো। নাগরিক মূল্যবোধগুলো তাদের মানসিক চিন্তা ও আবেগের স্থানকে আচ্ছন্ন করে। তাই যে সমস্ত সমাজে রাজনৈতিক রূপান্তর বা শিল্প বিপ্লবের মতো ঘটনা ঘটে, সেখানে নারীদের নাগরিক রূপান্তরের বিষয়টা কিন্তু অনেক দৃঢ়তার সঙ্গে ঘটতে থাকে। কিন্তু নিবেদিতা
এও স্মরণ করিয়ে লিখেছেন যে প্রাচ্য দেশগুলিতে প্রধানত যে বিষয়গুলো সর্বাধিক গুরুত্ব পায় তা কিন্তু সমাজ। এই সামাজিক বৃত্তের মধ্যেই তারা ঘুরতে থাকে এবং সেখানেই দেখব বৈবাহিক সম্পর্ক। এইভাবে শ্রেণী উপজাতির মধ্যে তাদের মতো করেই ধারণাগুলো স্পষ্টতর হয়ে গঠন করে জাতির ধারণটাকে। এই বৈচিত্র্য নিয়েই গঠিত হয় কিন্তু একটি সমাজ। সমগ্র প্রাচ্য শিল্প জুড়ে দেখা যায় বিভিন্ন নিম্ন ও উচ্চ শ্রেণীর উপজাতির পার্থক্য। জাতীয় ধারণার ক্ষেত্রেও একটি গ্রাম্য সমাজের ধারণা তাদের বেশি করে আচ্ছন্ন করে রাখে। নাগরিক কর্তব্য ও অধিকারবোধের তুলনায় এই গ্রাম সমাজ ও তার নীতি রীতিগুলোই কিন্তু তাদের কাছে বেশি গ্রহণযোগ্যতা পেয়েছিল। ভগিনী নিবেদিতা এই পর্যবেক্ষণ বোধহয় আজও সেইভাবেই প্রাসঙ্গিক। অন্যদিকে তিনি বিশ্বাস করতেন নিজেদের এবং যেগুলি অপরের মধ্যে ভাগ করে দেওয়া যায় না সেগুলি সামাজিক দায়বদ্ধতার মধ্য দিয়ে নারী পুরুষ উভয়ের একই চিন্তাতে একে অপরের প্রতি সহানুভূতিশীল। সমাজবিজ্ঞানের দৃষ্টিতে কিন্তু দুই পৃথক গোত্রের সামাজিক ও জাতিগত ভাবরাশির পার্থক্যটাকে অনুধাবন করতে চেষ্টা করলেন। এই প্রচেষ্টার মধ্যে কোনো জাতির প্রতি ভারতীয় বা পাশ্চাত্য অহেতুক মুগ্ধতা নেই। প্রাচ্য তথা ভারতীয় সমাজকে রাতারাতি বদলে ফেলার বা তাকে সমালোচনা করার অথবা পাশ্চাত্য ছাঁচে তাকে গঠন করার তাগিদের তুলনায় প্রত্যেকটা দেশের সমাজ এবং তাতে নারীদের অবস্থানটাকে বুঝতে চেয়েছেন সবার আগে। যে মহিষী নারী স্বামীজির আহ্বানে ভারতে এসে এদেশের নারীদের মধ্যে শিক্ষা বিস্তারকে ব্রত হিসাবে গ্রহণ করলেন, তিনি সমগ্র বিশ্বের প্রেক্ষিতে নারী সমাজকে কিভাবে বিচার করতেন তা নির্ণয় করা অত্যন্ত আগে জরুরি। স্ত্রী শিক্ষা বিস্তার প্রসঙ্গে ভগিনী নিবেদিতার তথা মার্গারেট নোবেলের সঙ্গে সুস্পষ্ট আলোচনা করেছেন স্বামীজি। এটা আমরা যদি গভীরভাবে দেখি, তিনি বলছেন, তোমার ছাত্রীদের জন্য কতকগুলো নিয়ম করো এবং ওই নিয়ম সম্পর্কে তোমার মতামত স্পষ্টভাবে জানিয়ে দাও। সুবিধা হলে একটু উদারভাবের প্রশ্রয় দিও। এটি স্বামীজি তাকে বারবার বলেছেন। স্বামীজি সুস্পষ্টভাবে বিশ্বাস করতেন সম্প্রদায়ের ব্যবস্থা থাকবে, আবার সেই সঙ্গে তার গণ্ডির বাইরে যাওয়ার ব্যবস্থাও স্বভাব বা অভাব থাকবে না। নিয়ম করা প্রয়োজন, কিন্তু নিয়মগুলি এমনটা হওয়া আবশ্যক যে যাদের প্রয়োজন নেই তারা যেন অযথা নিয়ম শৃঙ্খলের দ্বারা পীড়িত না হয়। স্বামীজি বলতেন, পূর্ণ স্বাধীনতার সাথে পূর্ণ শাসন, এটাই আমাদের মৌলিকত্ব। কিন্তু এই ধরনের শিক্ষা কার্যকে স্থায়ী এবং যথার্থ হিতকর বলে ভাবার বা হিতকর করে তোলার জন্য দুটো জিনিস কিন্তু দরকার ছিল তখন, অর্থ একটা আর সর্বোপরি একদল নারী যারা এই শিক্ষা বিস্তারের জন্য জীবন উৎসর্গ করতে পারবে। এই যে স্বামীজির সুপ্ত ধারণা বা চিন্তা ভাবনা, সেটার বাস্তবায়নের ক্ষেত্রে নিবেদিতার ভূমিকা নতুন করে কিন্তু বলে দেওয়ার অপেক্ষা রাখে না। কিন্তু তখনকার হিন্দু সমাজে কোনো কুমারী কন্যার আজীবন শিক্ষাবৃত্তি হিসাবে জীবনযাপনের প্রশ্নই উঠত না। সুতরাং নিবেদিতা পরিকল্পনা যেটি গ্রহণ করলেন, প্রধানত বাল্য বিধবা যারা বিশেষত মাতৃহীন বালিকাগুলোকেই যথাযথ শিক্ষা দিয়ে ব্রতধারিণী বা ব্রতধারিণী হিসাবে গঠন করতে হবে। তারাই শিক্ষা প্রচার করবে। তাদের কাছে কর্মক্ষেত্রই হবে গৃহ, ধর্মই হবে তাদের একমাত্র বন্ধন এবং ভালোবাসা থাকবে কেবল গুরু, স্বদেশ ও জনসাধারণের প্রতি। এই পরিকল্পনা কিন্তু স্বামীজি অনুমোদন করলেন বা স্বামীজির অনুমোদিত, এটা বলাই ভালো বোধহয়। এই পরিকল্পনায় নারী শিক্ষা ও নারী মুক্তি ছিল সমার্থক, কিন্তু নারী মুক্তির বিষয়টা
নারীদের তাদেরই নিজস্ব বিবেচনার বিষয় হিসাবে ছেড়ে দেওয়া হয়েছিল। স্বামীজিকে যখন জিজ্ঞাসা করা হতো যে বিধবাদের জন্য কিছু বলুন, তখন স্বামীজি দ্ব্যর্থহীন ভাষায় বলতেন, আমি কি বিধবা? তার মানে এই নয় তিনি বিধবাদের ব্যাপারে চিন্তা করবেন না বা চিন্তা ভাবনার পরিচিতি জানাবেন না। আসলে নিবেদিতার চিন্তা পরিকল্পনা স্বামীজি প্রতি ক্ষেত্রে এন্ডোর্স করেছেন। যেগুলি ভারতবর্ষের উপযুক্ত সেগুলোকেই তিনি তার মাধ্যমে প্রচারের আলোয় আনতে চেয়েছিলেন, যাতে অহেতুকি ভারতীয় নারী সমাজে এমন কোনো বাধা বা এমন কোনো চাপিয়ে দেওয়া পাশ্চাত্য থেকে নিয়ে এসে আদর্শ ভাব ভারতীয় নারীকে বিচলিত করে, সেটা কিন্তু স্বামীজি কখনোই চাইতেন না। তাই নারী শিক্ষা ও নারী মুক্তি এই দুটোকে সমার্থক হিসাবে ভাবলেও নারী মুক্তির বিষয়টা নারীদেরই নিজস্ব বিবেচনার বিষয় হিসাবে ছেড়ে দিতে স্বামীজি বলতেন। পাশাপাশি এই ভাবনাটিকে কার্যে রূপান্তরের ক্ষেত্রে তিনি আপন শিষ্যকে দিয়েছিলেন পূর্ণ স্বাধীনতা। শিষ্য মনে করতেন, হোয়াট ইন্ডিয়া নিডস টুডে ইজ ইন এডুকেশন মোর অ্যান্ড ডিপার দেন এনি শি হ্যাজ ইয়েট অ্যাটেন্ডেড। তার কাছে প্রকৃত শিক্ষাই ছিল আত্মশিক্ষা। খুব স্বাভাবিক কারণেই নিবেদিতা মনে যে চিন্তা ভারতবর্ষের নারী অনুসন্ধানের, সে ভাবনাটা ছিল তাতে নারী সমাজকে সম্পূর্ণভাবে বদলে ফেলার কোনো পরিকল্পনা নয়। কিন্তু এটা কিন্তু মনে রাখতে হবে, নারীদের ভারতীয় শিক্ষা, ভারতীয় চিন্তায়, ভারতীয় ভাবনায়, ভারতীয় নারীদের উপযুক্তভাবে জাস্ট আপগ্রেড করা বা এগিয়ে দেয়া, পাশে থেকে টেনে হিঁচড়ে ভারতীয় ভাবনা থেকে পাশ্চাত্য ভাবনায় স্নাতক করা নয়। কিন্তু এটি কিন্তু বারবার স্বামীজি স্মরণ করে দিয়েছেন এবং আমাদেরও সেটা মনের মধ্যে নিয়ে নিবেদিতার ভারত দর্শনে যদি আমরা প্রবেশ করি বা অনুভব করি, তখনই কিন্তু আমরা এর সুফলটা পেতে পারব। ভারতীয় পৌরাণিক দর্শন, মাতৃ আদর্শ, সমস্ত কিছুর মধ্যেই তিনি এদেশের সনাতন সত্তাকে খুঁজে পাওয়ার চেষ্টা করেছিলেন। যেটি বলছিলাম, এটি কিন্তু স্বামীজির দ্বারাই তার মনে ইনজেক্ট বা ইন্সপিরেশনটা এসেছিল। কারণ স্বামীজি ভারতবর্ষের মাতৃসত্তাকে, ভারতের পুরাণ, ভারতীয় ইতিহাসকে সামনে রেখেই তাকে শ্রদ্ধার সাথে নিজে যেমন গ্রহণ করেছিলেন, নিবেদিতার মনের মধ্যে সেই ভাবনাটিকে তিনি জাগিয়ে তুলেছিলেন। তার ফলে কোনো পাশ্চাত্য ভাবনায় তাদের ভারতীয় নারীদের এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা স্বামীজি কখনো করেননি। মা তার সবচেয়ে বড় আদর্শ, নিবেদিতাকেও সেই সন্ধানটি প্রথম থেকেই দিয়েছিলেন। অনেকের মনে হতে পারে এটি তার রক্ষণশীলতা, কিন্তু আমি বলবো ভারতীয় আধুনিক নারীকে অনুসন্ধান করতে গিয়ে তার ভাবনা প্রগতির দিকে না ধাবিত হয়ে অতীতের কোলেই মুখ থুবড়ে পড়েছে বলে যদি কেউ ভাবে, তিনি ভুল করবেন। কারণ ভারতীয় নারীদের আদর্শ, সীতা, সাবিত্রী, দময়ন্তী, গার্গী, মৈত্রী, তারা কি ভারতীয় আদর্শের পেছনমুখী নারী আদর্শের প্রতীক? এইগুলি ভাবতে গেলেই কিন্তু স্বামীজির চিন্তাটিকে সামনে রেখেই এগোতে হয়। নিবেদিতা সেই কাজটি কিন্তু করার চেষ্টা করেছেন, কিন্তু নিবেদিতা ভাবনায় যেহেতু ভারতীয় সমাজের ভিত্তি ছিল পরিবার, তাই ভারতীয় নারীকে নির্মাণের ক্ষেত্রে তাকে পরিবারের বাইরে তিনি কল্পনা করেননি। তিনি স্পষ্টভাবে বলেছিলেন, প্রত্যেক শিক্ষা প্রচেষ্টার অন্তিম বা চূড়ান্ত লক্ষ্য হল ব্যক্তি নির্মাণ, যে ব্যক্তি তার নিজস্ব জনগোষ্ঠীর একটি অঙ্গ এবং সেই জনগোষ্ঠী হল মানবতার একটি অঙ্গ। শিক্ষার অর্থ যদি ব্যক্তি নির্মাণ হয় এবং ব্যক্তি যেহেতু জনগোষ্ঠীর অঙ্গ, তাই শিক্ষার চূড়ান্ত লক্ষ্য জনগোষ্ঠী নির্মাণ। তার মধ্য দিয়েই কিন্তু মানবতা নির্মাণ ঘটবে।
সুতরাং একজন ব্যক্তিকে শিক্ষিত করতে হবে তার নিজস্ব গোষ্ঠীর উপযুক্ত করেই। সে নিরিখে যখন একজন ভারতীয় নারীকে ইংরেজ বা ফরাসি সমাজের অলংকার হিসেবে তৈরি করা হয়, তখন তা অত্যন্ত অন্যায় বলে তিনি মনে করতেন। এই ধরনের শিক্ষা তার স্বজাতির এবং তাদের বিভিন্ন সংগঠনের কঠোর সমালোচনাই কেবল করতে শেখাবে, অন্যভাবে সে তার নিজস্ব জাতির কোনো কাজে আসবে না। তাই তিনি বলতেন, ইট ইজ নট বাই টিচিং এ বেঙ্গলি গার্ল ফ্রেঞ্চ অর দ্য পিয়ানো, বাট by enabling her to think about India, that we really educate her and make of her one with whom the world greatest minds are proud to be associated. এটা তার ধারণা স্পষ্ট যে আদর্শ নারী শিক্ষার 3টে স্তরের কথা উল্লেখ করার আগে তার এই ভাবনাটা পরিষ্কার হয়ে গেছিল। তিনি প্রথম স্তরে শৈশবের শিক্ষা সম্পূর্ণ করতে হবে, তারপরে শুরু করতে হবে পরিবহনের কাজ। এই পরিভ্রমণের কাজটা অবশেষে আসবে চূড়ান্ত শিক্ষার সময়, অনেকটা সাবিত্রীর জীবনের মতো। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শিক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে। এই প্রস্তুতি তিল তিল করে গড়ে উঠবে, একদিনে কিন্তু ঘটবে না। জীবনের কোনো বিন্দুতেই কিন্তু শিক্ষা এসে শেষ হয় না, এটা কিন্তু ভাবনার বা চিন্তার মধ্যে রাখতে হবে। আমি একটা শিক্ষা শুরু করলাম এবং সেটাই শেষ, সেটাই সর্বগ্রহণযোগ্য বা সেটাই আমার জীবনকে সব দিক দিয়ে সমৃদ্ধ করবে, আর অন্য কিছুর প্রয়োজন নেই, বা অপরের উদার ভাবনাগুলিকে নিজের জীবনে গ্রহণ করব না, বা অপরের কোনো শিক্ষা বা চিন্তা ভাবনাকে আমি অ্যাকসেপ্ট করব না। এটা হলে আমি মৃত হয়ে গেলাম। আসলে সবসময় মনকে উদার ভাবনায় ভাবিত রাখতে হবে। সকলকে গ্রহণ করার পরে নিজে ভালো মন্দ বিচার করে নিজের উপযুক্তটা নেওয়ার চেষ্টা করতে হবে। এইখানে কিন্তু নিজের বিশেষত্ব। তিনি এই কথাটা স্বামীজির কাছে বারবার শুনেছেন, ভেবেছেন, তাই তিনি এটার উপরে জোরও দিয়েছেন। সেই জন্যই অবশ্যই ভারতের অভ্যন্তরে পরিভ্রমণটা দরকার, বহির্দেশে নয়। কিন্তু বহির্ভ্রমণ ভালো তখনই যখন মন সেটার জন্য প্রকৃতপক্ষে তৈরি হয়ে যাবে। অপ্রস্তুত মন নিয়ে দেখা, লক্ষ্যহীনভাবে বা কোনো মুখ্য ধারণার দ্বারা পরিচালিত না হয়ে বা জীবনের অভিজ্ঞতাকে সামনে না রেখে দেখা অত্যন্ত ক্ষতিকারক বলেই তিনি মনে করতেন। কোনো পরিস্থিতিতে একটি ভাবনাকে কেউ গ্রহণ করছে আর তার উপরেই নির্ভর করে তার ক্ষতিকর বা উপকারী দিকটা নির্ভর করবে, এটা ঠিক নয়। এভাবেই কোনটি একাধারে বিষের মতো নিজেকে ক্ষতি করবে বা কোনটি অমৃতের মতো আমাকে ভালো করবে, এটা আমাকে সবসময় খেয়াল রাখতে হবে বা আমাকে সচেতন থাকতে হবে। এমনকি ভারতের মধ্যেও কিন্তু লক্ষ্যহীন পরিভ্রমণ কেবল সাময়িক পরিবর্তনকেই উপভোগ করতে শেখাবে, যেখানে একটি আদর্শ নিয়ে পরিভ্রমণ জন্ম দেবে এক চূড়ান্ত দৃষ্টিশক্তির। গৃহ হলো বা বাড়ি হলো একটা জনগোষ্ঠীর অঙ্গ। জনগণকে দেখা ভ্রমণের মধ্য দিয়ে এবং প্রতিটি বাড়িতে সামাজিক শিক্ষা সব কিছু কিন্তু জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে নিজের জীবনের সাথে মিলিয়ে নেওয়া, এটা কিন্তু ভাবনার মধ্যে রাখতে হবে। তবেই কিন্তু আমরা জীবনকে জীবনের সাথে মেলাবার চেষ্টা করতে পারব। আসলে
যেখানেই ব্যক্তি নির্মাণের কথা ভাবব, সেখানে একটি ব্যক্তিকে তার নিজের মতো করে তৈরি হতে গেলে সমাজকে পাশে রেখে এগোতেই হবে। প্রত্যেকটি আত্মা সমগ্র জাতীয়তার মধ্যে তার আপন স্থানটাকে কিন্তু আবিষ্কার করবে। এটা আবিষ্কার করাটাই স্বাভাবিক। সর্বোপরি সমগ্র কাজটা হবে কিন্তু স্বার্থশূন্যভাবে। নারী মুক্তিকে অসাধারণ একটা ভাবময়তার মধ্য দিয়ে সংজ্ঞায়িত করলেন নিবেদিতা তার নিজস্ব ভাষায়। ইন এ নেশন উই ওয়ান্ট বোথ ওমেন দ্য মাদার টু কিপ the faith, man the child, to fight its battles. The saint who prays over the sleeping city is ever feminine, ever vigilant, ever silent, to walk, to suffer, and to love. In the highest spheres, to transcend limits, to be sensitive to great causes, to stand transfigured by the national rightness. This is the true emancipation of women. That is the true emancipation of women, and this is the key to her efficient education. এটি কিন্তু স্বাভাবিক। সমস্ত চিন্তা ও ধারণার চাবিকাঠিটি একটা শিক্ষার দক্ষতার দিক দিয়েই কিন্তু ভাবতে হবে। সামাজিকভাবে নারীরা যেহেতু গৃহের গুরুত্বপূর্ণ অঙ্গ, তাই কোনো অবস্থাতেই পারিবারিক কাজকর্মের থেকে বিচ্ছিন্ন থাকা তার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন বা যে কোনো পেশাতেই হোক না কেন, নারীদের কিছু পারিবারিক দায়িত্ব থেকেই যায়, যাকে অস্বীকার করা যায় না। এমনকি এটাও বাস্তব যে অধ্যয়নকালে বা পড়াশোনার সময় ভারতীয় নারীর সাংসারিক কিছু দায়িত্ব থেকে অব্যাহতি কখনো তারা পায় না, কিন্তু এই ধরনের অভ্যাস তাকে প্রথম থেকেই কতকগুলো গুণ প্রদান করতে থাকে। এইভাবেই যে সামাজিক এবং সামগ্রিক নারীত্বের নির্মাণ, তার মধ্যে ভবিষ্যৎ জাতির মাতাকে দেখতে চেয়েছেন ভগিনী নিবেদিতা। স্বামীজির ভাবনায় যে প্রত্যেকটি নারীর মধ্যে একটি মাতৃসত্তা লুকিয়ে রয়েছে শিশু থেকেই, এটি মাথায় রাখতে হবে সবসময়। তারা পুরুষদের থেকে বিচ্ছিন্ন নয়, কিন্তু তারা পুরুষদের মতোই সমগ্র সমস্যাকে নিয়ে ভাববার যোগ্য হয়ে উঠবে। জীবনের সমস্ত কিছুকে চুলচেরা বিচারের সময়ে তারা পুরুষের সঙ্গে একসাথে থাকবে। এর মধ্য দিয়ে আসবে আধ্যাত্মিক উন্নয়ন এবং সভ্যতার উন্নতি। মানবতা তাই সম্পূর্ণ হবে এই ধরনের দুটি গুণের সংশ্লেষের মাধ্যমে। একদিকে নারীসুলভ মনের সঙ্গে, অন্যদিকে পুরুষদের মেলবন্ধনে। কখনোই তা এককভাবে নয়, কিন্তু দীর্ঘকাল ধরে শিক্ষার যে অংশ কেবল বালকদের জন্য রক্ষিত হয়ে আসছে, তার সঙ্গে বালিকাদের পরিচয় না ঘটালে আদৌ এই মেলবন্ধনটা কিন্তু সম্ভব হবে কিনা একটা প্রশ্ন থেকেই যাবে। যদি সেটা ঘটাতে হয়, তবে নারীদের বিবাহের বয়সটিকে পিছিয়ে দিতেই হবে। অল্প বয়সে বিয়ে দিলে, শিশু বয়সে বা বাল্যবিবাহ দিলে একজন অশিক্ষিত মহিলা সেবা গৃহকর্মের বিষয়টিকে সুনিপুণভাবে সামলাতে কখনোই পারবেন না। যদি একজন অশিক্ষিত মহিলা সেবা ও গৃহকর্মের বিষয়টিকে সুনিপুণভাবে সামলাতে পারে, তবে একজন শিক্ষিত গৃহবধূ তা আরও দ্রুততা এবং দক্ষতার সঙ্গে করতে পারবে। এটা মাথায় রাখতে হবে। শিক্ষা এবং ম্যাচিউরিটি তার বয়সের সাথে সাথে মেয়েদের ক্ষেত্রে অনেক বেশি তাড়াতাড়ি এসে যায়, যদিও তবুও
তাদের এ দুটি যদি যুক্ত করে দেওয়া যায়, একটি পরিবারকে সামলাবার পক্ষে পুরুষদের থেকে মেয়েদের ভূমিকা অনেকভাবে আমরা সফল দেখতে পাবো। একজন গৃহবধূ তার স্বামীর মাতার সংসারে যখন আসেন বা আসবেন, তখন তিনি নিজের ভাবনা চিন্তায় যদি ভাবিত আগেই হয়ে যায়, বেশি পরিণত হয়ে আসে, তবে সেটা যে পরিবারে ওই মেয়েটি যাচ্ছে সেই পরিবারের ক্ষেত্রে কিন্তু অনেক মঙ্গলকর মনে হতে পারে, তাতে সমস্যা বাড়তে পারে, কিন্তু এক্ষেত্রে তিনি গুরুত্ব দিচ্ছেন চারিত্রিক গঠনের উপর। প্রকৃত শিক্ষা অবশ্যই একটা নৈতিক শক্তি প্রদান করবে, তাহলেই এই সমস্যারও সমাধান করা যেতে পারে। এটি নিবেদিতার ধারণাতে পরিষ্কার বা পরিপুষ্টতা লাভ করেছিল স্বামীজির কাছ থেকেই, কিন্তু এটি কিন্তু মাথায় রাখতে হবে। অন্যদিকে নিবেদিতার ভাবনার সঙ্গে ধীরে ধীরে জড়িয়ে গিয়েছিল রাজনৈতিক স্বাধীনতার প্রশ্নটাও। স্বামীজির আহ্বানে তিনি কিন্তু ভারতবর্ষে এলেও, স্বামীজি নির্দেশিত পথে ভারতবর্ষকে জানলেও, প্রায়োগিক ক্ষেত্রে ভারতবর্ষকে কখনো কখনো দেখেছিলেন আপন দৃষ্টিতে। এখানেই ভারতের রাজনৈতিক স্বাধীনতাকে তিনি মেনে নিতে পারেননি। ভুল বললাম, রাজনৈতিক পরাধীনতাকে তিনি মেনে নিতে পারেননি। সম্ভবত নিজে আয়ারল্যান্ডের অধিবাসী বলেই কিন্তু রাজনৈতিক স্বাধীনতাকে কোথাও তিনি অগ্রাধিকার দিয়ে ফেলেছিলেন বা দিতে চেয়েছিলেন। সরাসরি বিপ্লববাদ কিন্তু স্বামীজির আদর্শের অন্তর্ভুক্ত ছিল না। স্বামীজি মনে করতেন প্রকৃত শিক্ষার মধ্য দিয়ে যে মানবসত্তা বিকশিত হবে, তাই মানুষকে তার সঠিক পথ নির্বাচনে সাহায্য করবে। মানুষ তখন আপনিই তার মুক্তির অনুসন্ধান করবে তার নিজস্ব পথে। কিন্তু নিবেদিতার রাজনৈতিক স্বাধীনতা বিষয়ে এবং স্বাধীনতা বিষয়টাকে কিছুটা অগ্রাধিকার দেওয়ার ফলে অচিরেই ভারতীয় রাজনৈতিক আন্দোলনের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়ার ঘটনা ঘটে গিয়েছিল তার জীবনে। ভারতীয় বিশেষত্ব যে এই ধারার মধ্যে একবার প্রবেশ করবে, সে সমগ্র ভারতকেই তার শ্রদ্ধার জায়গায় পৌঁছতে পারবে, এবং শুধু পারবে নয়, সেখানে জাতীয়তাবাদী আন্দোলনের বিভিন্ন ধারা, তার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন মানুষের একটা সম্পর্ক তৈরি হবেই। সেখানে সে কিছুতেই পিছিয়ে আসতে পারবে না। এইসব কিন্তু একেবারে প্রথম থেকেই চলতে শুরু করেছিল নিবেদিতার জীবনে। ভারতবর্ষে আসার পরেই স্বামীজি নিজেও জানতেন তার গতিবিধির কথা। এই পথ থেকে তাকে সরিয়ে আনার জন্য স্বামীজির একটি বাক্যই ছিল যথেষ্ট। তিনি কিন্তু নিবেদিতাকে নানাভাবে গঠন করতে চাইলেও তার স্বাধীন সত্তাকে তিনি কখনো বিনষ্ট করতে চাননি। কেবল নারী শিক্ষা নয়, ভারতের শিক্ষা সম্বন্ধেই নিবেদিতার নিজস্ব কিছু ভাবনা ছিল। যেমন তিনি কল্পনা করতেন তার শিক্ষা প্রতিষ্ঠান হবে পুরোপুরি নতুন ধরনের, কতকগুলি বালককে নিয়ে শিক্ষা দিয়ে নতুন ধরনের সন্ন্যাসী রূপে গঠন করবেন। তাদের ব্রতই হবে দেশমাতাকে ভালোবাসা এবং দেশের সেবায় জীবন উৎসর্গ করা। তারা 6 মাস অধ্যয়ন করবে এবং 6 মাস ভারতের নানা স্থানে পর্যটক ভূমিকা গ্রহণ করে ভারতবর্ষকে চিনবে, ভারতবর্ষের প্রতি দেশমাতার প্রতি শ্রদ্ধা ছিলাবে। আসল লক্ষ্য ছিল সমগ্র ভারত পর্যটনের মাধ্যমে ভারতের সমগ্র রূপকে প্রত্যক্ষ করা, এবং তার রাজনৈতিক চেতনার সঙ্গে প্রবলভাবে একটা জিনিস তৈরি হবে, তার নাম জাতীয়তাবোধ। যে কোনো প্রকারেই জাতীয়তাবোধের সত্তার কাছে নিজের সত্তাটাকে সঞ্চার করাই কিন্তু তার লক্ষ্য থাকবে। আসলে তার ভারত দর্শনের মূল কথাই ছিল জাতীয়তা, যার স্বরূপ তিনি নির্মাণ করেছিলেন তার মতো করেই। ভারতবর্ষের নারীদের মধ্যে সুপ্ত চিন্তা ভাবনা এবং সমস্যা, আজকের দিনে নিবেদিতার নারী শিক্ষা আর নারী মুক্তির আদর্শ কতটা প্রাসঙ্গিক। প্রাচ্য পাশ্চাত্যের সমাজকে, নারীদের অবস্থানের দিকে তিনি যেভাবে বিশ্লেষণ করেছিলেন, তা তখনকার শিল্প বিপ্লবোত্তর যুগের
ঔপনিবেশিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে সত্যই অসাধারণ। বিভিন্ন সমাজ ও জাতির যে বৈচিত্র্য তা আজ সংকটের মুখে এসে দাঁড়িয়েছে। সমগ্র বিশ্বজুড়ে বিশ্বায়ন ও বাজার অর্থনীতির প্রসারের ফলে এক ধরনের সংস্কৃতির একীকরণ, মনোকালচারিজম যেটাকে বলে, তার শিকার আমরা কিন্তু সকলেই। এটা মাথায় রাখতে হবে। তার ফলে বর্তমানে আমরা যেটাকে আধুনিকতা ভেবে আনন্দ পাই, তা আসলে এক ধরনের বাজারের সম্প্রসারণশীলতা ছাড়া আর কিচ্ছু নয়। তাই বিভিন্ন জনগোষ্ঠী ধীরে ধীরে তাদের স্বাতন্ত্র্য হারিয়ে ক্রমশ একটি নির্দিষ্ট আদল নিয়ে ফেলবে, যা কিন্তু সমাজের স্বাভাবিক বিবর্তন এবং সামাজিক অভিযোজনের ফল নয়, আর তাতেই হবে বিপত্তি। সেই কারণেই নারী স্বাধীনতার প্রশ্নে ভারতীয় সমাজে পারিবারিক যে পরিসর, তা আমরা বিপন্নতার শিকার। আজকে এই বিপন্নতার শিকার যেভাবে ঘটছে, সেখান থেকে মুক্তির পথ কিন্তু নিবেদিতা স্বামীজির কাছ থেকে যে চিন্তা পেয়েছিলেন, পৃথিবীটা ছোট হয়ে যাচ্ছে, এই ছোট হয়ে যাচ্ছে বলেই কিন্তু নিজেদের আলাদা করে খুঁজে পাওয়া বড় কঠিন। ভারতীয় সমাজে বসে যদি ভাবনাগুলোকে অন্য সমাজের মতো করে ভাবা যায়, তাহলে তা আমাদের দেশের সমাজ, শিক্ষা, সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে কিন্তু খাপ খাবে না। তাই বারবার স্বামীজির কাছে আমাদের ফেরত আসতে হবে। নিবেদিতার চিন্তাতে যেটি বাস্তবায়িত হয়েছিল, নিবেদিতার চিন্তাতেই যার বাস্তব রূপ গ্রহণ করেছিল, তার মধ্য থেকে যখন ভারতীয় সমাজ নারী মুক্তির বিষয়টাকে নিয়ে পাশ্চাত্যের মতো করে চিন্তা করতে শুরু করেছিল, এবং নারীদের যে মুক্তি বা পুনর্নির্মাণের মধ্য দিয়ে ভারতীয় সমাজকে তার উপনিবেশিক প্রতিদ্বন্দ্বীর উপযুক্ত করে গড়ে তুলতে চেয়েছিল, তখন শুধুমাত্র আবেগ বা রক্ষণশীলতার দ্বারাই কিন্তু নয়। সমাজে ইতিহাসের দক্ষ বিশ্লেষক হিসাবে নারী শিক্ষাকে অন্যভাবে দেখতে চেয়েছিলেন মার্গারেট নোবেল তথা আমাদের ভগিনী নিবেদিতা। নারী মুক্তির অর্থ তার কাছে সমাজের বিরুদ্ধে বিদ্রোহ নয়, কিন্তু সমাজকে উত্তরণের পথ দেখানোর মধ্য দিয়ে পুরাতনকে অতিক্রম করাই ছিল তার লক্ষ্য। তাই আদর্শ জীবন দর্শনের মধ্য দিয়ে যখন প্রকৃত ভারত দর্শন হবে, তখনই ভারতীয় জাতীয় সত্তাকে আত্মস্থ করে জাগরিত হবে ভারতীয় নারী। এই জাতীয়তাবাদ কোনো অর্থেই সংকীর্ণ নয়, বরং তা আন্তর্জাতিকতাবাদের প্রথম সোপান মাত্র। ভারতীয় নারীদের ক্ষেত্রে সেটি আজ প্রমাণিত সত্য। ভারতবর্ষের নারী হয়েছে আজ ট্রেন চালক, বিজ্ঞানী, সায়েন্টিস্ট এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, সব ক্ষেত্রেই নারীদের ভূমিকা অনস্বীকার্য। নিবেদিতার হাত ধরেই হোক, ভারতীয় সমাজের নারী মুক্তির চিন্তাভাবনা স্বামীজি কেন্দ্রিক থেকেই হোক, আমরা কুর্নিশ জানাই নিবেদিতার হাত ধরে এ ভারতবর্ষের নারীদের যে অগ্রগতি, তার পেছনে শ্রী শ্রী মা সারদা দেবী নিবেদিতাকে বোধহয় সেই পথটি দেখাতে সাহায্য করেছিলেন। স্বামীজি যে উদ্দেশ্যে নিবেদিতাকে ভারতবর্ষের মেয়েদের আপগ্রেডের জন্য এনেছিলেন, তার বাস্তবায়ন সার্থক রূপ আজ আমাদের সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সর্বোপরি সামাজিক জীবনে পরিলক্ষিত হয়ে চলেছে। ওং অসতোমা সদ্গময় তমসোমা জ্যোতির্গময় মৃত্যুর্মামৃতম গময় আবির্ময়েধি। ওং শান্তি 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 হরি ওং তৎসৎ। সকলে ভালো থাকবেন। আজ নিবেদিতার ভারত দর্শনে 188তম পর্ব এখানেই শেষ করলাম।